হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মৌর্য যুগ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, মৌর্য যুগের ইতিহাসের উপাদান সম্পর্কে। অর্থাৎ মৌর্য যুগের ইতিহাস জানার জন্য কোন কোন উপাদানগুলি রয়েছে সেই বিষয়টা নিয়ে মূলত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবারে তোমাদের সেমিস্টারে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের সেমিস্টারে যে কোর্স ফিটা আগে যেটা ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন কিন্তু তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ হলো তোমাদের জন্য কিন্তু একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই এই অফারটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে? তো চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত মৌর্য যুগের ইতিহাসের উপাদানগুলি কি কি রয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা জানবো যে উপাদান বা সোর্সেস বলতে কি বোঝায়। ঠিক আছে? দেখো, অতীতের যে বিভিন্ন ঘটনাগুলি রয়েছে সেই ঘটনাগুলিকে জানার জন্য ঐতিহাসিকরা যে সমস্ত তথ্যের উপর নির্ভর করে থাকেন বা যে সমস্ত তথ্যের উপর নির্ভরশীল, সেই নির্ভরশীল বা নির্ভরযোগ্য তথ্যগুলিকেই কিন্তু উপাদান বা ইতিহাসের উপাদান কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে? তো মূলত এই মৌর্য যুগের ইতিহাসের উপাদান কি রয়েছে একটু দেখে নিব। দেখো, বলেছে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে মৌর্য যুগ থেকে ইতিহাসের প্রচুর উপাদান কিন্তু আমাদের হাতে এসেছে এবং এই সব উপাদানগুলিকে সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক এই দুই ভাগে কিন্তু বিভক্ত করা যায়। তাহলে এই যে উপাদানগুলি রয়েছে, এই উপাদানগুলিকে আবার কি হচ্ছে দুটি ভাগে ভাগ করা হয়, একটা সাহিত্যিক এবং আরেকটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক। ঠিক আছে? আচ্ছা, মূলত দেখো, প্রথমত আমরা জানবো যে উপাদানগুলির মধ্যে রয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্র। এই যে কৌটিল্যের যে অর্থশাস্ত্রটা রয়েছে, এটা কিন্তু মৌর্য যুগের ইতিহাস জানার জন্য মানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা উপাদান। ঠিক আছে? আচ্ছা, মূলত দেখো এখানে বলেছে যে কৌটিল্যের অর্থশাস্ত্র এই যুগের একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান, মানে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো এই কৌটিল্যের অর্থশাস্ত্র। ঠিক আছে? আচ্ছা, এই গ্রন্থ থেকে সমকালীন মৌর্য রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজ, প্রশাসন ব্যবস্থার বিস্তৃত নির্ভরযোগ্য বিবরণ কিন্তু পাওয়া যায়। অর্থাৎ আমরা কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে কি হচ্ছে বিস্তারিতভাবে মৌর্য যুগটা জানতে পারছি। সেটা মৌর্য যুগের অর্থনীতি হোক, রাষ্ট্রনীতি বা অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, এছাড়াও সমাজ, প্রশাসনিক ব্যবস্থা, এই সমস্ত বিষয় সম্পর্কে কি হচ্ছে জানতে কিন্তু পারছি। ঠিক আছে? আচ্ছা, কৌটিল্যের অর্থশাস্ত্রের পর আমরা যেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ রয়েছে মৌর্য যুগের ইতিহাস জানার ক্ষেত্রে, সেটা ছিল হচ্ছে বিভিন্ন পুরাণগুলি, বিশেষত বিষ্ণু পুরাণ। ঠিক আছে? তাহলে বিভিন্ন পুরাণ বা পুরাণ থেকে আমরা কি হচ্ছে মৌর্য যুগের কিন্তু ইতিহাসটা জানতে পারছি। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে বলছে গার্গী সংহিতা এবং পতঞ্জলির মহাভাষ্য এই যুগের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কিন্তু স্বীকৃত হয়ে আছে। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও রয়েছে হচ্ছে বৌদ্ধ গ্রন্থ মহাবংশ, দীপবংশ, এছাড়াও মহাবোধি বংশ, অশোকাবদান, জৈন গ্রন্থ কল্পসূত্র, এছাড়াও রয়েছে যে হেমচন্দ্র রচিত পরিশিষ্ট পার্বণ চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে কিন্তু নানা তথ্য সরবরাহ কিন্তু করে থাকে। তাহলে একদিক থেকে এই সমস্ত উপাদানগুলি থেকে আমরা কি হচ্ছে যেমন ভাবে মৌর্য যুগ সম্পর্কে জানতে পারছি, আবার একইভাবে কিন্তু যে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কেও কিন্তু জানতে পারছি। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী উপাদান কি রয়েছে দেখো, বলেছে মৌর্য যুগের পরে লেখা বিশাখ দত্তের মুদ্রারাক্ষস নাটক থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান, নন্দবংশের পতন, মৌর্য যুগের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় জীবনের বিশদ বিবরণ কিন্তু পাওয়া যায়। অর্থাৎ মৌর্য যুগের পরে লেখা এই যে বিশাখ দত্তের যে মুদ্রা রাক্ষস নাটকটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নাটক বিশাখ দত্তের। ঠিক আছে? তো সেই বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস নাটক থেকে কি হচ্ছে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান, অর্থাৎ কিভাবে নন্দবংশের পতন ঘটিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের কিভাবে মানে মৌর্য যুগের কিভাবে উত্থান হলো বা চন্দ্রগুপ্ত মৌর্যের এই যে উত্থানটা রয়েছে এটা, এছাড়াও মৌর্য যুগের সামাজিক,
অর্থনৈতিক, ধর্মীয় জীবনের যে বিস্তৃত বিবরণগুলি রয়েছে সেই বিবরণগুলি কিন্তু আমরা পেয়ে থাকছি। ঠিক আছে, আচ্ছা তারপরে কি রয়েছে দেখো, তারপরে রয়েছে গ্রিক বীর আলেকজান্ডারের সঙ্গী হিসেবে ভারতে আগত 3 জন গ্রিক পর্যটক নিয়ারকাস, ওনিসিক্রিটাস এছাড়াও অ্যারিস্টোবুলাস এর বিবরণ থেকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে বেশ কিছু তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারছি। ঠিক আছে, আচ্ছা তারপরে বলেছে তার রাজসভায় আগত গ্রিক দূত মেগাসথেনিস রচিত ইন্ডিকা গ্রন্থ এই যুগের কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কিন্তু স্বীকৃত হয়ে আছে। তাহলে কি এই যে দেখো মৌর্য যুগের যে ইতিহাসের উপাদান, একাধিক কিন্তু নির্ভরযোগ্য উপাদান রয়েছে মৌর্য যুগে, যার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ যে উপাদানটি রয়েছে সেটা হলো কৌটিল্যের অর্থশাস্ত্র। ঠিক আছে, এবং কৌটিল্যের অর্থশাস্ত্র যেমনভাবে গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে এই যে মেগাসথেনিসের যে ইন্ডিকা এটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং বিভিন্ন পুরাণ সমূহ, বিভিন্ন যে গ্রন্থগুলি রয়েছে সেই সমস্ত তথ্যের উপর ভিত্তি করেও কি হয় আমরা কিন্তু মৌর্য যুগের ইতিহাসটা জানতে পারছি। ঠিক আছে, সুতরাং কি হচ্ছে মৌর্য যুগের ইতিহাস জানার জন্য আমাদের হাতে কিন্তু একাধিক নির্ভরযোগ্য উপাদান রয়েছে, এবং সেই উপাদানগুলি সম্পর্কে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, আচ্ছা আজকে আমার আলোচনা এতটাই ছিল, ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছি। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।